মুখ্যমন্ত্রী বাড়ির আমন্ত্রণে আজকে জুনিয়র ডাক্তাররা সাড়া দেবে কি? আর সেই বৈঠকে থেকে আমরা কোনো ফলপ্রসূ কোনো খবর পাবো কি? কোনো নেট রেজাল্ট ভালো আসবে কি? তাছাড়া এই অভিজিৎ মণ্ডলকে কি রিয়েলি কী কারণে গ্রেফতারটা করা হয়েছে? উনি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, উনি কি সহায়ক হিসেবে কাজ করেছেন, মূল ক্রাইমে যুক্ত ছিলেন? এই প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য এবং সন্দীপ ঘোষ নামে এক লালস পুরুষের লালসা পূরণ করার জন্য কী করে রূপান্তরকামীদেরকে রক্তাক্ত করে দেওয়া হতো, রক্তাক্ত করে দেওয়াটা ওনার জীবনে নতুন খেলনা। শুধু তিলোত্তমা না, তিলোত্তমা ছাড়াও অনেক মেয়েদেরকে উনি রক্তাক্ত করে দিয়েছে। তাই দেখব কেন রূপান্তরকামীরা এতদিন পরে মুখ খুলল, কী কারণে মুখ খুলল, সত্যি কি রক্তাক্ত করেছিল? আর এই রক্তাক্ত খেলটা কি আগের থেকেই চলতো? তাই কি সঞ্জয় রায়কে এতটা ঢেকে রাখা কাজ? আর সঞ্জয় রায় কোনো কিছু মুখ খুলে দেবে? চলুন সঙ্গে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব। মুখ্যমন্ত্রী আবার আমন্ত্রণ করলেন জুনিয়র ডাক্তারদেরকে। কোথায়? তার কালীঘাটের বাসভবনে। গত মিটিংও ওরা গেছিল ডাক্তাররা, সেখানে প্রথম ডাক্তারদের দাবি ছিল লাইভ স্ট্রিমিং, সেই লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে গেল। তারপরে দাবি ছিল ভিডিওগ্রাফিং, যে দুই পক্ষ থেকে দুজন ভিডিওগ্রাফিং করবেন, সেটাও বন্ধ হয়ে গেল। তারপর ওরা রিকোয়েস্ট করেছিল যে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই কেউ ভিডিওগ্রাফিং করবে, খালি ভিডিওগ্রাফিটা হয়ে যাওয়ার পর ওই ভিডিওটা ওদের যে তথাগত ডাক্তারদের যে ভিডিওগ্রাফার তার কাছে সেই ভিডিওটা সেন্ড করে দেবে। সেখান থেকেও না হয়ে গেল। লাস্টলি কি আসলো গিয়ে মিনিটস লেখা হবে এবং সেখানে মানে ওদের পক্ষের লোকরা এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজেই হয়তো বা সেই মিনিটসে সাইন করবে। সেই পয়েন্ট নিয়ে আবার ওদেরকে নেমন্তন্ন করা হলো। দেখা যাক আজকে নেমন্তন্নটা কতটুকুন সফল হয়। কারণ ওই দিন কালীঘাটের নেমন্তন্ন যখন করেছিল এবং ওরা গেছিল এবং সেটা ওরা বলেছিল যে আমরা কোনো কালীঘাট কোনো রাজনৈতিক দলের হয়ে যাচ্ছি না, আমরা নবান্নে যেতেছিলাম। নবান্ন হচ্ছে একটা অফিসিয়াল সেক্রেটারিয়েট, তাই তো? এখানে অফিসিয়াল টক। কালীঘাটটা কারোর বাসভবন, কালীঘাটটাতে রাজনৈতিক কথাবার্তা আলোচনা হতে পারে, কিন্তু এখানে অফিসিয়াল কথাবার্তার জন্য নবান্নতে না নিয়ে গিয়ে কেন মুখ্যমন্ত্রীর বাসভবনটাকে বারবার বেছে নেওয়া হচ্ছে? কেন নবান্ন নয়? কোথায় নবান্নতে ডাকতে ওদের তো ভয়? এখন জুনিয়র ডাক্তারদের কাছ থেকে মতামত আসা অপেক্ষা আছে। ওই দিনও হয়তো হয়ে যেত মিটিংটা, কিন্তু হলো না কেন? কারণ সেদিন সেই মোমেন্টে অ্যারেস্ট অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ যেই খবরটা পেল সঙ্গে সঙ্গে ওদেরকে বার করে দেওয়া হলো। ওদের সাথে কথা বলা বললো না, বললো লেট হয়ে গেছে, 3 ঘন্টার সময় লেট হয়ে গেছে। 38 দিন 38 ডেজ ধরে ডাক্তাররা রাস্তায় আছে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে ওই 10 মিনিটের লেটটা মারাত্মকভাবে লেট হয়ে গেছে। এখন দেখা যাক আজকে আবার কেন ডাকলেন এবং আজকে কি সত্যিই কোনো সৎ ভাব নিয়ে উনি ডেকেছেন? উনি বলছেন খোলা মনের বৈঠক, খোলা মনের বৈঠক। তা খোলা মনের বৈঠক করার জন্যই তো ডাক্তাররা এতে যাইছে। বন্ধ মনে কি বৈঠক হয়? বৈঠকের যে 5 দফা দাবি সেখান থেকে ডাক্তাররা তো নড়ছে না। সিপি, ডিএবি, ডিএইচএস অ্যান্ড সিপি, এদের থেকে, এদের পদত্যাগের থেকে বা এদেরকে সরানো থেকে নারায়ণ স্বরূপ, কৌস্তব নায়ক, অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল, স্বাস্থ্য সচিব, ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন অ্যান্ড হেলথ, আর ডিসি নর্থ আর সিপি, এই 4 জনকে সরাতে হবে। এই দাবি থেকে কিন্তু ডাক্তাররা এখন পর্যন্ত, আমার ভিডিও করা পর্যন্ত কিন্তু নড়ছে না। এখন দেখা যাক সেই নড়াটা কতটুকুন মুখ্যমন্ত্রীর মনটাকে নাড়িয়ে দিতে পারে, কতটুকুন মুখ্যমন্ত্রী নড়ে যায় সেই জায়গাটা। এটাও একটা বিশাল দেখার বিষয়। আচ্ছা, ফের বৈঠক তো বারবার বৈঠক ডাকা হচ্ছে। কেন ডাকা হচ্ছে? মুখ্যমন্ত্রী কি খুব বেচেন, মানে খুব উৎকণ্ঠিত আছে? না, মুখ্যমন্ত্রী দেখার চেষ্টা করছে সুপ্রিম কোর্টকে যে আমি প্রচণ্ড দিলদরিয়া মানুষ, আমি প্রচণ্ডভাবে হাত বাড়িয়ে দিয়েছি ডাক্তারদের সাথে হ্যান্ডশেক করার জন্য, ওরাই আমার ডাকে সাড়া দিচ্ছে না, তাই বারবার ডাকা সত্ত্বেও ওরা আসছে না। আমি বারবার পজিটিভ অ্যাটিটিউড ওদের কাছে যাচ্ছি। আসল খেলাটা তো উনি অন্য জায়গায় খেলছেন এবং উনি যে ফুটেজগুলি নেওয়ার দরকার সুপ্রিম কোর্টে পেশ করার জন্য, প্রথম দিন উনি নবান্নতে বসেছিলেন, সেই ফুটেজ উনি নিয়ে নিয়েছেন। সেদিন কালীঘাটে বেরিয়ে এসেছেন চা খাওয়ার জন্য, ভাইরা বোনরা আসো চা খেয়ে যাও, একটু চা খেয়ে যাও, 1 কাপ চায়ের বিনিময়ে তোমাদেরকে আমি চাই, এরকম একটা ভাব নিয়ে মমতাময় দিদি সেদিন কিন্তু অ্যাপ্রোচ করেছিলেন। পরে যেই মোমেন্টে মণ্ডল এবং সন্দীপ ঘোষ
অ্যারেস্ট হয়ে যাওয়ার খবর আসার সঙ্গেই ওনার মাথাটাও ঘুরে গেল। আজকে আবার সেই ঢাক কিন্তু যে 5টার সময় ডাক্তার যেতে বলেছে, 4:45 বা 5:30টার সময় কোনো একজন, সে যেই হোক, কোনো ডাক্তার বা কোনো প্রশাসনের লোক, মানে পুলিশের লোক যদি গ্রেফতার হয়ে যায়, তাহলে কি বৈঠকটা আজকে হবে না আজকেও ধুর 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 করে তাড়িয়ে দেওয়া হবে? সেদিন ডাক্তাররা কাঁদতে কাঁদতে ওই বাড়ির থেকে বেরিয়ে এসেছিল। আমরা কি আজকে ডাক্তারদেরকে হাসি মুখে বেরোতে দেখবো, না কাঁদতে কাঁদতে বেরোতে দেখবো, না সবটাই আয়ু আসার খেলা? জাস্ট ফুটেজ নিয়ে সুপ্রিম কোর্টেরকে দেখানো। দেখুন, 1 দিন না, 2 দিন না, 3 দিন আমি আমার প্রচণ্ড এফোর্ট দিয়েছি ডাক্তারদের কাজে ফেরানোর জন্য। মাত্র 7,500 ডাক্তার জন্য কি 6 কোটি পশ্চিমবঙ্গের বাঙালিদের ট্রিটমেন্ট বন্ধ হয়ে যেতে পারে? বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে পরিষেবা নেই। কোন নগরে সে ছেলেটার মৃত্যুর কারণ আরজি করে ট্রিটমেন্ট না পাওয়ার জন্য নয়। এর আগে যে শ্রীরামপুর হসপিটাল, মাল্টি স্পেশালিস্ট হসপিটালে গেছিল, সেই হসপিটালে নানা রকম ফেসিলিটি থেকে বঞ্চিত, নানা রকম ডাক্তার ছিল না। তাই তো সুপার স্পেশালিটি এক হসপিটাল হওয়া সত্ত্বেও সেই পেশেন্টটাকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল। রেফার করা কোনো পেশেন্টকে এই যে ওয়েট করা অ্যাম্বুলেন্সের জন্য, তারপর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া অনেকটা পথ, সেখানে গিয়ে কথা বলা, এটা তো কিন্তু প্রচুর টাইম কনজিউমিং হয়। তাই সেই মৃত্যুর জন্য এই জুনিয়র ডাক্তাররা দায়ী না। যে কোনো পরিষেবার জন্য জুনিয়র ডাক্তাররা ম্যাক্সিমাম তো স্টুডেন্টই। সেখানে সিনিয়র ডাক্তার যদি ঠিকমতো রিক্রুট করা হতো এবং প্রতিটি জায়গাতে যদি ঠিকমতোভাবে সব ধরনের ফেসিলিটি থাকতো সমস্ত সরকারি হসপিটালে, তাহলে ওই এক ডিস্ট্রিক্ট থেকে উঠে আরেক জায়গাতে আসতে হয় না, এক জায়গার থেকে উঠে আরেক হসপিটালে আসতে হয় না। আর সেই সব হসপিটালে ঘুঘুর বাসা এর জন্যই বাসা করতে পারে, সেই সব হসপিটালের ডিমান্ড প্রচণ্ড হাই। সেই সব হসপিটালে একটুখানি একটা সিট পাওয়ার জন্য বা একটা অপারেশনের ডেট পাওয়ার জন্য বা একটু চিকিৎসা পাওয়ার জন্য লোক মরিয়া হয়ে ওঠে। আর ওই মরিয়া হওয়া ওটা জিনিসটাকেই এই লোকগুলি, ডাক্তার নামক জল্লাদগুলি এনকেশ করে, আর যার টাকাটা কিনা পার্টির তহবিলে যায়। আচ্ছা, এবার আসছে যে কথাটা ডাক্তাররা বলল যে আমরা হয়তো মিনিট সাইন করতে হবে, কিন্তু আমরা চেয়ারটাকে সম্মান করি। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিল সবাই নাকি ওনার চেয়ারের পিছনে পড়ে আছে, ডাক্তাররা নাকি ওনার চেয়ার চায়, তাই ওনার পদত্যাগ করা খুশি। কিন্তু সেই ডাক্তাররাই বলছে আমরা ওনার চেয়ারটাকে সম্মান করি, তাই ওনার ডাকে সাড়া দিয়ে আমরা যেতে চাইছি বা ওদের পাশে থাকতে চাইছি। দেখুন চিন্তা ভাবনার মধ্যে কতটুকুন ফারাক। মুখ্যমন্ত্রীর ধারণা এইসব ডাক্তাররা চেয়ার চায়, আর এই ডাক্তাররা যাচ্ছে শুধুমাত্র ওনার চেয়ারটাকেই সম্মান করে। মমতা ওই দিদিকে বোঝানোর মতো ক্ষমতা বোধহয় ডাক্তারদের নেই। এবার আসছি কালকে অভিজিৎ মণ্ডলের ব্যাপারে যে কথাগুলি বলা হলো, সেখানে তার অ্যাডভোকেট যখন তাকে অ্যাপ্রোচ করছিল, মানে জাজকে অ্যাপ্রোচ করছিল, তখন অনেক অ্যাডভোকেটরা প্রোটেস্ট করেছে। কিন্তু ওনার কথা হচ্ছে অভিজিৎ মণ্ডল সেই কাজগুলি করেছে যেটাকে ওনাকে করতে বলা হয়েছে। সারাদিন ধরে অভিজিৎ মণ্ডল অসংখ্যবার সন্দীপ ঘোষের সাথে হ্যালোতে ব্যস্ত ছিল, এবং সন্দীপ ঘোষের ইনস্ট্রাকশন অনুযায়ী এই FIRটা টাইম মতো করা হয়নি। পরে বিনীত গোয়েল কিছু বলাতে ওই এত রাতে গিয়ে FIRটা লঞ্চ করা হয়। তার মানে সেখানে কোথাও না কোথাও বিনীত গোয়েলের ঘাটটা ওই চৌকাঠের মধ্যে লেগে আছে। অভিজিৎ মণ্ডল FIR না করা বা তথ্য প্রমাণ লোপাট করা যা যা করা হয়েছে, সে কিন্তু কনস্ট্যান্ট ফোনে ছিল সন্দীপ ঘোষ, ফোনে ছিল বিনীত গোয়েলের সাথে। এটা ছোট্ট একটা অফিসার, অফকোর্স অফিসার ইন ইনচার্জ, ছোট্ট একটা অফিসার, তার মধ্যে এরকম পাওয়ার বা এরকম দম থাকে না যে সে এত বড় একটা হসপিটালের এত বড় ঘটনার কোনো কিছু উলট পালট করে ফেলে। যদি না তার পেছনে বড় বড় মাথা দাঁড়িয়ে থাকে, তখন তুম আগে বাড়ো হাম তোমারা সাথে, এই তুম আগে বাড়ো যখন বলে, তখন এইসব অফিসাররা নিজের আগে বাড়ার লিমিটটা ক্রস করে যায়, ভুলে যায় কখনো বাপেরও বাপ আসতে পারে। তখন তো ভেবেছিল বাপের বাপ নেই, ও যা করবে বিনীত গোয়েল হেভি খুশি, মুখ্যমন্ত্রী হেভি খুশি, সন্দীপ ঘোষ হেভি খুশি, প্রমোশন আর কে আটকাচ্ছে। বুঝতে পারিনি ঘুঘু কখনো কখনো চাল খেয়ে চলে গেলে ফাঁদে পড়ে যায়। ঠিক যেমনি অভিজিৎ মণ্ডল এতবার হসপিটালে ঘোরার পরও, একটা হসপিটাল খুঁজে পাওয়ার পরও নিজেকে রক্ষা করতে পারলো না, কারণ সে আরেকটা মেয়ের মা বাবার
প্রচণ্ড ইমোশনাল জায়গা নিয়ে সে খেলেছে, তাই ওই যে ওপরেরওয়ালা সে তাকে ছবল দিয়েছে। না, অভিজিৎ মণ্ডলের যে কেসটা মেইনলি হচ্ছে ষড়যন্ত্র লিপ্ত এবং তথ্য প্রমাণ লোপাটে সাহায্য এবং ষড়যন্ত্রকারীদের সাহায্য। আমি আগেই বলেছি, আমার প্রশ্ন কে না, কে করেছে না, কি হয়েছে না, কেন হয়েছে, কে করেছে না, কারা করেছে, কজন করেছে, কেন করেছে। এটা আমি প্রথম দিন থেকে বলেছি, কি হয়েছে না, কেন হয়েছে, কে করেছে না, কারা করেছে, কিসের জন্য করেছে এবং কিভাবে করেছে। এই পাঁচটা মাথার মধ্যে সবসময় আমার খেলছে। হ্যাঁ, কি না, কেন, কে না, কারা। এখানে একজন সঞ্জয় রায় হতেই পারে না, অসম্ভব, একা সঞ্জয় রায় করতেই পারে না। এবার আসছি সন্দীপ ঘোষের এই রূপান্তরকামীদের সাথে যে প্রেমলীলা। হ্যাঁ, রূপান্তরকামীরা এতদিন পরে কেন মুখ খুললেন, যে কাজী মেয়েটা মুখ খুলেছেন, উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে উনি ডাকাডাকি করতো, ওদেরকে নেওয়া হতো, বিভিন্ন জায়গায় নিয়ে যেত। কেন আগে মুখ খুলেনি? কারণ আমরাও জানি ওদেরও মান সম্মানের ব্যাপার একটা আছে, কাকে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে। কিন্তু যখন দেখা গেছে পোস্টমর্টমে বা ঘটনাতে আমরা দেখতে পেয়েছি মানে এখানে কামড়, হাতে কামড়, কামড়ের দাগা, কামড়ের ব্যাপারটা এসছে, ওই কথা বলতে রূপান্তরকামী বলেছেন যে সন্দীপ ঘোষের একটা কামড়ি খামচির একটা নেশা ছিল, রক্তাক্ত করে দিত কাদেরকে? রূপান্তরকামীদের। একটা কামুক পুরুষ কিস হাত তাক কামুক হলে পরে কামুককে এইসব করার মাঝে মানে রক্তাক্ত করে দেওয়া, কোনো কিছু ফেয়ার ভাবে না, কামড়ি খামচি। রূপান্তরকামী তো তাকে নিজের থেকেই তার ধরা দিয়েছে, যখন সে ওখানে নিয়ে গেছে ধরা দিয়েছে। সে ধরা দেওয়ার পরও এটাকে কি ভাষায় আমি এক্সপ্লেন করবো, ওই সব ল্যাঙ্গুয়েজ তো আমি বলতে পারছি না। কামড়ি খামচি রক্তাক্ত করার মাধ্যমে যে লালসা পূরণ করা হয়, সেই লালসাটা কি কোনো মানুষের লালসা হতে পারে? নর্মালভাবে উনি লালসা পূরণ করতেন না, ওনার লালসা পূরণ করার স্টেপটা ছিল রক্তাক্তভাবে। সেই রক্তাক্ত যেহেতু করা হয়েছে এই তিলোত্তমাকে, ওরও চোখের ভেতরে কাজ ঢোকানো, প্রাইভেট পার্টে চুলের ক্লাচ, হ্যাঁ, ইসে ঢোকানো, এই জিনিসগুলি এইভাবে যে রক্তাক্ত করা হয়েছে, এই রক্তাক্ত করার নেশাটা আগের থেকেই সন্দীপ ঘোষের ছিল। আর তবে কি সঞ্জয় রায়কে সন্দীপ ঘোষ এগুলি শিখিয়েছে? কারণ কোথাও না কোথাও সঞ্জয় রায়ের সাথে সন্দীপ ঘোষের কোনো একটা ফিজিক্যাল রিলেশন ছিল বা আছে, এইরকম একটা ধারণা কিন্তু সিবিআই করছে। তাহলে কোন প্রিন্সিপাল একটা সিভিক ভলান্টিয়ারের জন্মদিনের কেক কাটে, তা আবার প্রিন্সিপাল রুমের মধ্যে? যেই প্রিন্সিপালকে ডাক্তারের সাথে কথা বলতেন না, গুটি কয়েক ছাড়া যারা ওনার হয়ে কাজ করে, সেই প্রিন্সিপালের রুমে সিভিক ভলান্টিয়ারের বার্থডে সেলিব্রেশন হয়। কি সেরকম রিলেশন থাকতে পারে? আর সঞ্জয় রায় এমন একটা লোক, সে লাশের সাথেও তার লালসা পূরণ করতে পারে। তো ওদের লালসা পূরণের জায়গাটা ভাবা যায়, লাশের সঙ্গে লালসা পূরণ। আরেকজন রূপান্তরকামীকে কামড়ে খামছে লালসা পূরণ, রক্তের মাধ্যম দিয়েই ওরা রক্তের স্বাদ গ্রহণ করে। এরাই আমাদের দেশের এলিট সোসাইটির এলিট নাগরিক, যাদেরকে দেখলে আমরা এরকম করি, তাই তো? হ্যাঁ, সন্দীপ গুজি ধরা না পড়তো, এসব কিছু না হতো, তাহলে তো এখনো সেই মাথা উঁচু করেই চলতো, তাই না? তখন তো আমরাও কিছু বলতাম না, বা অন্য কেউ কিছু বলতো না, সবার কাছে উনি শ্রদ্ধার পাত্রই থাকতেন। যতই লোক জানুক না কেন উনি চোর, উনি হ্যান ত্যান, 2 নম্বরই, সবাই পেছনে বলতো, সামনে তো হুজুর স্যার এরকমই বলতো। তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে সন্দীপ ঘোষের প্রতিটি জায়গা যে বেরিয়ে আসছে, কারণটা হচ্ছে পাপের ঘরাটা ভরে গেছে পুরোপুরিভাবে। তো সেখানে এখন আমাদের একটা নজর থাকবে কালীঘাটের দিকে, যে বিকেল 5টায় কালীঘাট, জানি না বিকেল 5টায়, আজকের দিনে আমরা আশা করব কালীঘাটের যাওয়ার জার্নিটা ওদের সার্থক হোক, সফল হোক, এই আশাই করব। আর আরও কিছু লোক ধরা পড়ুক। এখনও কিন্তু দত্তবাবু, সেই সাব ইন্সপেক্টর যাকে কিনা গ্রেফতার হওয়ার পরেই ফোন করেছিল, ওনাকে কিন্তু গ্রেফতার করা বাকি আছে, এখনো বাকি আছে। সেই ইমার্জেন্সি ডক্টর পলিকে আরও কিছু কথা জিজ্ঞেস করার, কারণ উনি কিন্তু প্রথমেই দেখেছিলেন,
দেখেছিলেন চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি উনি এবার বলেছেন উনি নাকি দূর থেকে দেখেছেন, উনি পাশ থেকে দেখেননি। উনি এইচওডি হওয়া সত্ত্বেও, ওনার ডিপার্টমেন্টের হওয়া সত্ত্বেও কী করে একজন এইচওডি দূরে দেখেন সেটাও বুঝতে পারলাম না। যাই হোক, হয়তো ওনাকে ইন্টারোগেট করলে বেরিয়ে যাবে উনি দূর থেকে দেখেছেন না পাশ থেকে দেখেছেন, কারণ সবচেয়ে বেশি করিব তো ওনারই ছিল, কারণ সেম ডিপার্টমেন্ট এবং উনি এইচওডি। যারা আমরা এরকম শিক্ষাগত লাইনে থাকি আমরা জানি ইংলিশ ডিপার্টমেন্টের কিচ্ছু হলে ইংলিশ সব টিচাররাই কিন্তু মোটামুটি ব্যাপারটা দেখে। ম্যাথস ডিপার্টমেন্ট হলে এটা একজন ডিপার্টমেন্টস ভাগ হয়, সেখানে কি করে চেস্ট অ্যান্ড পালমোনারি ডিপার্টমেন্টের এইচওডি দূর থেকে ওনারই এক পিজিটি ট্রেনিকে দেখতে পারেন কি করে, সেটাও একটা অনেক বড় প্রশ্ন। উনি তো দৌড়ে গিয়ে দেখবেন যে কি হয়েছে না হয়েছে। কেন উনি দূরে ছিলেন? ওনার ভয় ছিল কোনো কিছু যেন জড়িয়ে যান বা কোনো কোর্ট কেসে না পড়ে যান, তার জন্য দূরেতে দেখেছেন। যেখানে এত ভিড় ছিল, বাইরের লোকটা ছিল, উনি নাকি তিলোত্তমাকে দূর থেকে দেখেছেন। প্রত্যেকটা লোকের আলাদা অ্যাঙ্গেল, প্রত্যেকটা লোকের আলাদা কথা। চলো বিকেল 5টার সময় আমরা সবাই নজর রাখবো এই মোবাইল ইয়া টিভির দিকে। এইবার মমতাময়ী দিদির মমতাময়ী রূপটা চোখ ভরে দেখব। সত্যি কি আজকে ওরা মিনিটস লিখবে? সত্যি কি আর আজকে ওদের সাইন হবে? নাকি শুধুমাত্র সুপ্রিম কোর্টে যাওয়ার আগে একটা আই ওয়াশ দিয়ে আমাদেরকে দেখাচ্ছে আর সুপ্রিম কোর্টকে পেশ করবে? আমি তো নম্র হয়েছিলাম, আমি তো হাম্বল হয়েছিলাম, কিন্তু ডাক্তাররা আমার কথা শোনেনি। দেখা যাক কোনটা হয় কোনটা না হয়। বাই।